সেগুলো কোনো ছবি হতেই পারে না। এতটা বাস্তবতা আর থার্বার, এই ছবিটা দেখার পরে না কেউ রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে না। এসব কি ধরনের অসভ্যতা থার্বার? তুমি কেন ওনার সাথে এরকম ব্যবহার করলে? তার মুখের দুপাশ থেকে বেরিয়ে আসছে দুটি। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমাদের গল্প শুনে আপনারা চলে যান, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। না তো এই ছবিটা, এই অভিশপ্ত ছবি যা দেখলে আপনাদের রাতে আর ঘুম হবে না। একটু মজা করছিলাম, কিছু না। মিস্টেরিয়াস স্টোরিটেলারের আজকের নিবেদন অন্ধকার জগতের শ্রেষ্ঠ সাহিত্যিক এইচ.পি. লাভক্রাফটের পিগম্যানস মডেল। গল্প পাঠে ইন্দ্রনীল, অভিনয় ইন্দ্রনীল, অভিক সোহিনী, প্রচ্ছদে রনি। গল্পটি অনুবাদে সাহায্য করেছেন মৌমিতা এবং আবহতে অভিক। তো চলুন দেরি না করে শুরু করি আজকের এই গল্প, এইচ.পি. লাভক্রাফটের পিগম্যানস মডেল। তুমি কি আমাকে পাগল ভাবছো এলিয়ট? অনেক মানুষের মধ্যে এরকম অদ্ভুত কুসংস্কার থাকে, তাই আমার মধ্যেও রয়েছে। আমি পাতাল রেলে চড়তে পারি না, কারণ ওটা অভিশপ্ত। হ্যাঁ, ওটা অভিশপ্ত। ট্যাক্সি করেও আমরা অতি দ্রুত যে কোনো জায়গায় যেতে পারি, আর আমি কোথায় যাব না যাব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যখন আমাকে গত বছর দেখেছিলে তখন আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, কিন্তু এখন আমি সম্পূর্ণ সুস্থ, তাই আমার জন্য চিকিৎসার ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বরের দয়াতে আমি যে এখনো বেঁচে আছি, এটাই যথেষ্ট। পিগম্যান, এই একটা নাম আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। কি ছিল না আমার জীবনে এলিয়ট? ঈশ্বর আমার হাতে শিল্পী সত্তা অফুরন্ত দিয়েছিলেন। আর্ট একাডেমিতে আমাকে টেক্কা দেওয়ার মতো কোনো শিল্পী ছিল না বললেই চলে। আমার তৈরি করা আর্ট সর্বদাই এক্সিবিশনে স্থান পেত। অনেক অনেক ভালো বন্ধুও ছিল আমার, আর তার সাথে ছিল ভালোবাসা। আমার ভালোবাসার সবটাই জুড়ে ছিল আর্ট আর রেবেকা। রেবেকা ছিল ডার্ক সাইডে সুন্দরী। ওর ছবি আমার ক্যানভাসে স্থান দিতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। যখনই সময় পেতাম ওর ছবি আঁকতাম। খুব উপভোগ্য জীবন কাটাচ্ছিলাম আমি তখন, কিন্তু ঈশ্বরের বোধহয় এত সুখ সহ্য হলো না, তাই আমার জীবনের গল্পে পিগম্যানের অনাগতভাবে আগমন ঘটল। আমি মনে করি সেই দিনটা আমার জীবনে একটা দুঃস্বপ্নের মতো ছিল। সেদিন আমি রেবেকার সাথে একান্তে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলাম ওর বাড়িতে। ওর পরিবারের লোক তখনও আমাদের সম্পর্কটার কথা জানতেন না। বাড়ির নিচ থেকে রেবেকার বাবার কণ্ঠস্বর পাওয়াতে আমি ভয়ের চোটে ওর ঘরের জানলা দিয়ে পালিয়ে যাই। এরপর সেখান থেকে সোজা যাই আর্ট একাডেমিতে। সেখানে আমার বন্ধুরা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সেদিন আমাদের সবাইকে নিজেদের জীবনের সবচেয়ে সেরা ছবিটা আঁকতে বলা হয়েছিল। যার ছবি সব থেকে ভালো হবে তার ছবি এক্সিবিশনে স্থান পাবে এবং চড়া দরে বিক্রিও হবে। সেদিন সেখানে প্রথমবারের জন্য এসেছিল পিগম্যান, নিজের অপূর্ব কলাকুশলী সবার সামনে তুলে ধরার জন্য। ভদ্রলোকটি বসেছিল আমার ঠিক পিছন দিকে, তাই সে কি আঁকছে সেটা আমি দেখতে পাইনি। আমি নিজের ছবি আঁকা সম্পন্ন করার পর ওয়াশরুমে যাওয়ার অছিলায় প্রথমবারের জন্য পিগম্যানের আঁকা সৌভাগ্যক্রমে দেখতে পেয়েছিলাম। যদিও সেটাকে সৌভাগ্য বলা ভুল হবে, সেটা ছিল আমার সব থেকে বড় দুর্ভাগ্য। তার আঁকা ছবিটা আমার দেখতে বেশ ভালো লাগছিল।
সেটা ছিল মরবিড আর্ট, যেটা আমার খুব পছন্দের। বস্টনের রিচার্ড আপটন পিকম্যানের চেয়ে বড় চিত্রশিল্পী অতীতেও কখনো ছিল না, আর ভবিষ্যতেও তৈরি হবে না। তুমি জানো পিকম্যানের মতো এইরকম ছবি আঁকতে প্রকৃতির কতটা গভীর শিল্প আর গভীর অন্তর্দৃষ্টির প্রয়োজন হয়? যে কোনো ম্যাগাজিন কভার হ্যাকারেরা তার এই ছবিকে পেইন্ট স্প্ল্যাশ করে এটিকে একটি দুঃস্বপ্ন বা ডাইনির সাবাত অথবা শয়তানের প্রতিকৃতিও বলতে পারে। তবে কেবল একজন দুর্দান্ত চিত্রশিল্পী পারে নিজে ভয় না পেয়ে মানুষের মনে ভয়ের সৃষ্টি করতে, কারণ শুধুমাত্র তিনি ভয়ের প্রকৃত কারণটির সাথে সঠিক অনুপাতের সুপ্ত প্রবৃত্তি এবং বংশগত ভয়ের স্মৃতির সংযোগ স্থাপন করতে পারে। আর সেই সৃষ্ট কারিগরি দেখার যে ভয়াবহতা, সেই অনুভূতি আমি নিজে উপলব্ধ করেছি। যেখানে একটা সামান্য ছবি শরীরে এই রকম কাঁপুনি ধরাতে পারে, সেখানে কিছু মন গড়া অদ্ভুতুরে গল্প শুনিয়ে মানুষকে ভয় দেখানোর ব্যর্থ প্রচেষ্টা দেখলে আমার হাসি পায়। আমি অবাক হয়ে পিকম্যানের সৃষ্ট ছবিটি পর্যবেক্ষণ করছিলাম। সে সম্ভবত বুঝতে পেরেছিল যে আমি তার ছবিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বুঝতে পেরে সে আমার দিকে তাকিয়ে একটা বিরক্তি মাখানো অথচ দৃঢ় হাসি হেসেছিল। সত্যি কথা বলতে সেই হাসির কোনো বর্ণনা হয় না। তার সেই হাসি আর চাহনি দেখে আমার মনে হয়েছিল যে সে যেন আমার অন্তর অবধি পড়ে ফেলছে অনায়াসে। আমি সেখান থেকে সেদিন প্রস্থান করেছিলাম। রাতে আমার একাডেমির কিছু বন্ধুর সাথে একটি বারে গিয়ে সম্মিলিত হয়েছিলাম। সেখানে খোশ গল্প আর মদ্যপান চলছিল অবিরাম। তবে আমার মস্তিষ্ক থেকে তখনও পিকম্যান ও তার ছবির কথা সম্পূর্ণ বিতাড়িত হয়নি। খোশ গল্পের প্রসঙ্গ বদলে গিয়ে কখন যে আমাদের আলোচনার বিষয়বস্তু পিকম্যান হয়ে দাঁড়ায় সেটা বুঝতেই পারিনি। তার প্রসঙ্গ উঠতে প্রশ্নটা আমিই করেছিলাম, আচ্ছা, এই পিকম্যান নামক ভদ্রলোকটি থাকেন কোথায়? তাকে তো আগে কখনো আর্ট একাডেমিতে দেখিনি। ওখানে উপস্থিত বন্ধুগণের অবস্থা তখন কারোরই খুব একটা ভালো নয়। মদ খেয়ে ঠিকমতো কথা বলার অবস্থাতেই কেউ ছিল না। তবুও তাদের মধ্যে একজন খানিকটা সাবলীল ভঙ্গিতেই আমার প্রশ্নের উত্তর দিয়ে বলেছিল, আর ওই পিকম্যান ও এখানকার নিবাসী নয়, ওর আদি বাসস্থান ইংল্যান্ডে। ওর মা অনেক ছোটবেলাতে আত্মহত্যা করেছিলেন, আর ওর মায়ের চলে যাওয়ার পর ওর বাবা মানসিকভাবে ভেঙে পড়েন। একটা সময় পর তার ওই মানসিক অসুস্থতা মানসিক বিকারে পরিণত হয়। বর্তমানে তিনি মেন্টাল অ্যাসাইলামে রয়েছেন। তাই খুব অল্প বয়সেই বাবার বিপুল সম্পত্তির মালিক হয় পিকম্যান। সে তো বুঝলাম, কিন্তু এত ধনী একজন পরিবারের ছেলের এই আর্ট একাডেমিতে আসার কারণটা ঠিক বুঝতে পারলাম না। লোকটা একটু অন্যরকম, খুব সাধারণভাবে জীবনযাপন করতেই ভালোবাসে। আবার খানিকটা খ্যাপাটের গোছরও বলতে পারো। না হলে এই বয়সে এত বিপুল সম্পত্তি ছেড়ে কেউ ঘুরে বেড়ায় নাকি? তাও আবার সে কবরস্থানে। কবরস্থানে? সেখানে কি করে গিয়ে? একটু অবাক হয়েই কৌতূহলের ভঙ্গিতেই প্রশ্নটা আমি করলাম। কেন আবার? ছবি আঁকার জন্য। ওইসব আত্মভোলা উদ্ভট শিল্পীদের কল্পনা শক্তি ওইসব উদ্ভট জায়গাতেই আসে। ওই সময় কবরস্থানে গেলেও তাকে দেখতে পাওয়া যায়। একটু হেসে খানিকটা থামলো, তারপর আমায় উদ্দেশ্য করে বলল, নাও নাও, গ্লাসের পানীয়টা তাড়াতাড়ি শেষ করো। আমি কি ভেবে জানি না তাড়াতাড়ি গ্লাসের পানীয়টা শেষ করেই ওখান থেকে বেরিয়ে এলাম। পিছন থেকে তখনও আমার বন্ধুটির কণ্ঠস্বর ভেসে আসছে, আরে কি হলো? কোথায় চললে? কোথায় চললে এভাবে? আমি তার কথার কোনো উত্তরই দিলাম না। ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম কবরস্থানে। আসলে আমি লোকটিকে আরো ভালোভাবে জানতে চেয়েছিলাম, আর সেই চাওয়াটাই
আমার জীবনের সব থেকে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো। কবরস্থানে গিয়ে আমার সাক্ষাৎ পিকম্যানের সাথে দেখা হলো। লোকটি একটু অদ্ভুত হলেও আমার তার ব্যবহার খুব একটা খারাপ লাগলো না। তবে হাব ভাব এমন একটা করলো যেন তিনি আগের থেকেই জানতেন যে আমি আজকে আসব তার সাথে দেখা করতে। মুখে একটা চিরাচরিত হাসি খেলে গেল তার। বলল, আমার আঁকা ছবিগুলো তোমাকে এত আকৃষ্ট করেছে বুঝি, তাই এত রাতে কবরস্থানে ছুটে এসেছ? আমিও একটু হালকা হেসে উত্তর দিলাম, তা বটে, আপনার ছবিগুলো একবার দেখার পর সেটা থেকে আর দূরে চলে যাওয়া যায় না। আমি আপনার আরো কিছু ছবি দেখতে চাই, অবশ্যই যদি আপনি অযাচিত না মনে করেন। অযাচিত মনে করার প্রশ্ন ওঠে না। বহুদিন পর কেউ আমার ছবির প্রতি এতটা আগ্রহ প্রকাশ করছে। জানোই তো থারবার, আমার আঁকা ছবি না কেউ দেখতে চায় না, আর যারা দেখতে চায় তাদের আমি দেখতে চাই না। কারণ তারা আমার ছবি দেখে আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে। লোকটার শেষের কথাটা একটু হতাশাজনক শোনাচ্ছিল। আমার একটু খারাপ লাগলো, কিন্তু কারণটা বুঝতে পারলাম না। আরও একটা জিনিস আমি বুঝতে পারলাম না, যে উনি আমার নাম জানলেন কি করে। তবে পরক্ষণেই মনে হলো যে হয়তো একাডেমির কারোর থেকে জানতে পেরেছে, তাই এই প্রশ্নটায় অতটা দৃষ্টি নিক্ষেপ করলাম না। কিন্তু পরের একটা প্রশ্ন আমার মনে বারবার জাল বুনতে শুরু করলো। এত গুণী একজন শিল্পীর আঁকা ছবি নিয়ে লোকে কেন ঠাট্টা তামাশা করবে? প্রশ্নগুলো আমার মনের মধ্যে উদয় হয়েও আবার থেমে গেল। আমি কিছু বললাম না ওনাকে। ভদ্রলোক ততক্ষণে পরম আগ্রহের সাথে ওনার আঁকার খাতাটি খুলে নিজের আঁকার সেরা ছবিগুলোকেই বাছাই করতে শুরু করে দিয়েছে। এরপর আমাকে একটার পর একটা ওনার আঁকা ছবি দেখাতে শুরু করলো, আর যত পৃষ্ঠা উনি উল্টাতে উল্টাতে যাচ্ছিল ততই আমার গায়ের রোম খাড়া হতে শুরু করেছিল। সেগুলো কোনো ছবি ছিল না, সেগুলো কোনো ছবি হতেই পারে না। এতটা বাস্তবতা আর এতটা নৃশংসতা কি করে একটা ছবির মধ্যে থাকতে পারে? সেখানে একটা পরিত্যক্ত পোড়ো বাড়ি ছিল, যেটা চারপাশ বড় বড় আগাছা আর শয়তানের প্রতিমূর্তি দিয়ে ঘেরা। নৃশংস হত্যালীলা চলছিল আর একটা ছবিতে। একটা যুবকের শরীরকে কেউ টুকরো টুকরো করে কাটছে, আর সেই যুবকের অনাবৃত মাথাটা দিয়ে চুঁয়ে পড়ছে রক্ত। তবে সব থেকে দৃষ্টি আকর্ষণ করে সম্পূর্ণ ভিন্ন একটি ছবি, আর সেটা হলো একটা নরকের প্রাণীর ছবি। প্রাণীটির দুটো হাত রয়েছে, দুটো পা রয়েছে, তবে তাকে কোনো দিক থেকেই মানুষ বলা চলে না। তার মস্তিষ্কে 4টি চোখ, জিভটা অনাবৃতভাবে বেরিয়ে এসেছে তার পেটের নাভি পর্যন্ত। নাক বলে কিছুই নেই। নাভি পর্যন্ত নেমে আসা জিভ দিয়ে পরম তৃপ্তিতে ভক্ষণ করছে একটি মানুষের সদ্য মৃত শরীর। শরীরটা দিয়ে তখনও তাজা রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে মাটিতে। নিমেষের মধ্যে আমার গা গুলিয়ে উঠল। এই প্রাণহীন কবরস্থানে দাঁড়িয়ে এরকম একটা অপ্রাকৃতিক ছবি যেন আমার শরীরে শ্বাস প্রশ্বাসের প্রবাহ বন্ধ করে দিল। এতটা ভয়াবহতা, এতটা বিভৎসতা এবং এতটা অপ্রাকৃতিক ভাবনা চিন্তা মানুষে কি করে করতে পারে, সেটা ভেবেই আমার অবাক লাগছিল। কি করে এই রকম কল্পনা শক্তি কোনো মানুষের তৈরি হতে পারে, তার মধ্যে এত নিখুঁত কারিগরি? যেন মনে হচ্ছে খাতার পাতায় নয়, আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি শয়তানটাকে। যেন শয়তানটা আমার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসছে। যেন ওই শয়তানটা বিদ্রূপের হাসি হেসেই আমাকে বলছে যে আমার এর পরের শিকার হবি তুই, তুই। উফ, আর ভাবতে পারলাম না আমি। নিমেষের মধ্যে আঁতকে উঠে খাতার পাতাটাকে বন্ধ করে দিলাম। তখনও আমার বড় বড় দীর্ঘশ্বাসের শব্দ
এই ফাঁকা কবরস্থানে প্রতিধ্বনিত হচ্ছে। পিকম্যানের মুখে একটা হাসি খেলে গেল। কি থারবার, কেমন লাগলো আমার আঁকা ছবি? আমি মনে মনে তখন ভীষণভাবে বিস্মিত হয়েছি। তবে সেই বিস্মিত ভাবটাকে অপ্রকাশিত রেখেই আমি স্বাভাবিক ভঙ্গিতে তাকে বললাম, অসাধারণ। সত্যি আপনার শিল্প প্রতিভার তারিফ না করে পারছি না। এই রকম বীভৎস ছবি আমার জীবনে আমি এই প্রথমবার দেখলাম। তবে আমার মনের মধ্যে একটাই প্রশ্ন রয়ে গেল, কিভাবে কল্পনা করেন আপনি এই সমস্ত ছবি? একটা মানুষের কল্পনা শক্তি কতটা চরম পর্যায়ে গেলে তবে এই রকম শিল্পকর্ম সৃষ্টি হতে পারে? আমার প্রশ্নটা শোনার পর লোকটার মুখে কেমন যেন একটা অবর্ণনীয় হাসি খেলে গেল। তারপর লোকটি যে কথাগুলো আমাকে বলল সেটা শুনে আমার পায়ের তলা দিয়ে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। খুব গোপন কথা বলার ভঙ্গিতে ফিস ফিস করে লোকটি আমার উদ্দেশ্যে বলল, কল্পনা তো নয় থারবার, আমি যা সচক্ষে দেখি আর অনুভব করি সেটাই আমি আমার ক্যানভাসে ফুটিয়ে তুলি। একবারের জন্য মনে হলো লোকটি আমার সঙ্গে তামাশা করছে বোধহয়। নিজের দক্ষতার উৎস মানুষ কখনোই কাউকে জানাতে চায় না, আর সেই কারণেই উনি হয়তো বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আমার কৌতূহলকে জাগিয়ে তোলার মাধ্যমে। তাই খুব স্বাভাবিকভাবেই আমি তার কথাটা বিশ্বাস করলাম না। তবে সেই অবিশ্বাসটাকে অক্ষুণ্ণ না রেখেই বললাম, ঠাট্টা করছেন আমার সাথে পিকম্যান? না থারবার, ঠাট্টা আমি করি না, এগুলো সবই বাস্তব। লোক চোখের বাইরে সমস্ত জিনিসই আমি নিজের চোখের সামনে দেখতে পাই, আর যা দেখি হুবহু সেই ছবি আমি আঁকি। না, আমার বন্ধুটি একেবারে সঠিক কথাই বলেছিল। এই লোকটি পুরোপুরি খ্যাপাটে গোছের। জাগে, এই রাত বিরিতে এইসব লোকের সাথে এত কথা বাড়িয়ে কোনো লাভ নেই। থুর, কি যে ভুল করলাম এখানে এসে। মনের মধ্যেই এই সমস্ত কথাই আমি ভাবতে লাগলাম। তবে মুখের মধ্যে সেই ভাব আমি প্রস্ফুটিত করলাম না। কিছুক্ষণ বাদে পিকম্যানকে বিদায় জানিয়ে আমি আমার বাড়ি ফিরে গেলাম। পরের দিন আর্ট একাডেমিতে পৌঁছে আমি সবার আগে পিকম্যানের খোঁজ করলাম। আমার একজন বন্ধু আমাকে ক্লাসরুমটার বন্ধ দরজাটার ভিতর আঙুলের ইশারা করে দেখালো। কিছুক্ষণ বাদেই দেখলাম একাডেমির টিচাররা রাগে গজগজ করতে করতে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেলেন। তাদেরকে পিকম্যানের আঁকা ছবি পছন্দ হয়নি, সেই জন্যই কি এত রাগ? যাই হোক, 7-5 না ভেবে আমিও ক্লাসরুমে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি পিকম্যান নিজের ছবিগুলোকে কাপড়ের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখছে। আমাকে দেখে খানিকটা উচ্ছ্বসিত হয়ে পড়ল এবং বলল, বলেছিলাম না আমি আমার ছবি সবাইকে দেখাই না, ওনারা আমার ছবির অর্থ বুঝতে পারবেন না, সেই চোখ ওনাদের নেই। ওনারা এগুলো দেখে ঠাট্টা তামাশা করবে, আর আমি সেটা চাই না। সব থেকে খারাপ এবং বিভৎস জিনিসগুলি মানুষ যেরকম ভয় পায় সেই রকমই বারবার সেগুলোকে দেখতে চায়, সেগুলোর প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করে। আমিও তার ব্যতিক্রম নই। আমি নিজেই পিকম্যানকে বললাম, কিন্তু আমি তোমার আঁকা ছবিগুলোকে দেখতে চাই। আমাকে দেখাও তুমি কি এঁকেছ। কথা দিচ্ছি আমি একটি বারের জন্যও ঠাট্টা করব না। আমার কথাটা শুনে খানিকটা আশ্বস্ত বোধ করল পিকম্যান। আমাকে বলল, নিশ্চয়ই দেখাবো, তবে তার জন্য তোমাকে আমার অ্যাপার্টমেন্টে যেতে হবে। সেখানেই প্রত্যেকটা ছবি যত্ন সহকারে রাখা রয়েছে। আমিও রাজি হয়ে গেলাম ওর সাথে যেতে। দুজনে যখন গিয়ে পৌঁছলাম ওর অ্যাপার্টমেন্টে, তখন প্রায় রাত হয়ে এসেছে। পিকম্যান আমাকে একের পর এক ওর জীবনের সঞ্চয় দেখাতে লাগলো। একের পর এক বিভৎস আর অপ্রাকৃতিক ছবিতে তার ঘরের পরিবেশটা যেন নারকীয় হয়ে উঠেছে।
যেরকম উদ্ভট সব ছবি ওর ঘরে রয়েছে, সেসব ছবির বর্ণনাও করা যায় না। কোথাও কোনো ভয়ানক দৈত্য, আবার কোথাও কোনো নৃশংস খুনি। তার সারা জীবনের সঞ্চয় স্বরূপ এই ছবিগুলোর শুধুমাত্র একটাই বৈশিষ্ট্য হয়, আর সেটা হলো নৃশংস মৃত্যু। যে কোনো সুস্থ মানুষের মস্তিষ্ক বিকৃত করার জন্য পিকম্যানের যে কোনো একটি ছবির মডেলই যথেষ্ট। কিন্তু আমার এতক্ষণে সবই চোখ সওয়া হয়ে গেছে। পিকম্যানের ঘরের এক কোণার দেওয়ালের দিকে তাকিয়ে আমার চোখ আটকে গেল। যদিও দেওয়াল নয়, আমার দৃষ্টি আকর্ষণ করেছিল দেওয়ালে টাঙানো একটি বড় ছবি। এই ছবিটা অন্য সবকটি ছবির থেকে সম্পূর্ণ আলাদা। ছবিটায় সেরকম ভাবে কোনো নৃশংসতা নেই ঠিকই, কিন্তু একটা মারাত্মক রকমের ভয় রয়েছে। সেই ভয় কোনো ভাষাতেই প্রকাশ করা যায় না। ছবিটা একটা অতি বৃদ্ধা মহিলাকে দেখা যাচ্ছে, যার গড়নটা মানুষের মতো হলেও ঠিক মানুষের মতো ভাবটা তার নেই। তার মুখের চারপাশ থেকে ঝরে পড়ছে টাটকা রক্ত, আর হাতে একটা ধারালো তরবারি। তরবারিটা থেকে তখনও রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, যেন সদ্য কারোর শিকার করেছে। বৃদ্ধাটির চোখে মুখে এমন কিছু একটা রয়েছে যেটা যে কোনো সাহসী মানুষের দেহেও কাঁটার সৃষ্টি করতে পারে। আর মানুষের বৈশিষ্ট্য হলো, মানুষ পৃথিবীতে যে কোনো দুটি জিনিসের প্রতি আকৃষ্ট হয়। সেটা হয় খুব সুন্দর জিনিসের প্রতি, আর না হয় বীভৎস আর ভয়ঙ্কর জিনিসের প্রতি। আর তাই এই ছবিটার মধ্যে এমন একটা বীভৎসতা রয়েছে যেটা বারবার আমাকে তার দিকে আকৃষ্ট করছিল। পিকম্যান সম্ভবত আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। আমি আর চোখে তাকে লক্ষ্য করছিলাম। দৃষ্টিটা দেওয়ালের ছবিটার দিকে রেখেই আমি পিকম্যানের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, এই ছবিটারও কি বাস্তব জীবনে অস্তিত্ব রয়েছে? পিকম্যান খুব সন্তর্পণে জবাব দিল, এই ছবিটার বর্তমানে বাস্তব অস্তিত্ব আছে কিনা জানি না, তবে একটা সময় যে অস্তিত্ব ছিল সেটা হলপ করে বলতে পারি। তার মানে এটাও তোমার কল্পনা নয়, নিছক বাস্তব? এই ছবিতে বর্ণিত মহিলাটিকেও কি তুমি দেখতে পাও? না থার্ভার, আমি ওনাকে দেখতে পাই না, তবে অনুভব করি। আর এই ছবিটা ওনাকে কল্পনা করে এঁকেছিলাম। এটা আমার গ্রেট গ্র্যান্ডমাদারের ছবি। উনি ভয়ানক তন্ত্র সাধনার সাথে যুক্ত ছিলেন। সকলে ওনাকে ডাইনি বলে মনে করত। উনি আমার গ্রেট গ্র্যান্ডফাদারকে কালো জাদু করে হত্যা করেছিলেন। তারপরে কেউ ওনার আর খোঁজ পায়নি। জানো তো থার্ভার, এই গল্পটা আমি আমার মায়ের কাছ থেকে অনেক ছোটবেলায় শুনেছিলাম। তখন থেকে আমার গ্রেট গ্র্যান্ডমাদারকে কল্পনা করতাম, কল্পনায় তার ছবি আঁকার চেষ্টা করতাম। অবশেষে একটা সময় তৈরি করে ফেলি। এটা আমার এখনো পর্যন্ত আঁকা অন্যতম সেরা ছবি। তুমি জানো থার্ভার, এই ছবিটা দেখার পরে না কেউ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। এখনো পর্যন্ত যারা যারা এই ছবিটা দেখেছে তারা নাকি প্রতি রাতে আমার গ্রেট গ্র্যান্ডমাদারকে স্বপ্নে দেখতে পারে, কিন্তু আমাকে তিনি কখনো দেখা দেন না। তুমি যদি আজ রাতে তাকে দেখতে পাও তাহলে আমাকে জানিও যে তাকে কেমন দেখতে। আমি তোমার বর্ণনার সাথে আমার কল্পনার ছবি আঁকা মিলিয়ে দেখব, মিলছে কিনা। বলবে তো? বলো। কথাগুলো আমি আর সহ্য করতে পারলাম না। কোনো একটা অজানা ভয়ের কারণে আমার গা গুলিয়ে এলো। আমি তৎক্ষণাৎ ওখান থেকে বাইরে বেরিয়ে এলাম। পিকম্যানের ঘরের বদ্ধ পরিবেশে আমার শরীর অস্থির হচ্ছিল। বাইরে এসে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি বাইরেটা দাঁড়িয়ে রয়েছি,
এমন সময় দেখলাম ঘোড়ার গাড়ি করে একজন ভদ্রলোক আর একজন মহিলা বাড়ির ভেতরে প্রবেশ করলো। ওনারা দুজন গাড়ি থেকে নেমে একটি ঘরে গিয়ে প্রবেশ করলো। তবে ভদ্রলোকের সঙ্গে যে মহিলাটি ছিল তার সাজ পোশাক দেখে তাকে কোনো ভদ্র ঘরের মহিলা বলে মনে হচ্ছিল না। পিগম্যানের আজগুবি গল্পের হাত থেকে বাঁচার জন্য আমি ওনাদের পিছন পিছন ঘরের ভিতরে প্রবেশ করতে গেলাম। সেখানে প্রবেশ করে দেখলাম সেই ঘন কালো অন্ধকারের মধ্যে পিগম্যানের ছবিতে থাকা সেই অতি বৃদ্ধা মহিলাটি দাঁড়িয়ে আছে। তার মুখের দুপাশ থেকে বেরিয়ে আসছে দুটি সদন্ত, আর রক্ত মাখা দাঁতগুলি বের করে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছে। সাথে সাথে বিদ্যুৎ পৃষ্ঠের ঝটকা লাগার মতো আমি ভয়ে আঁতকে উঠে পিছন দিকে সরে এলাম, বেরিয়ে এলাম পিগম্যানের বাড়ি ছেড়ে। ভয়ে আতঙ্কে আমি কোনো ক্রমে ছুটতে ছুটতে এসে নিজের বাড়ি পৌঁছলাম। ততক্ষণে হালকা হালকা ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করলাম এবং মনে মনে স্থির করলাম যে আর কখনো পিগম্যানের সাথে আমি দেখা করব না। আমি একটু সাবলীল হয়ে তখন আগের রাতের সমস্ত ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করছি। এমন সময় আমার একজন বন্ধু এসে আমাকে জানায় যে আজকে রেবেকার বাড়িতে একটা পার্টি রয়েছে এবং রেবেকা চায় ওই পার্টিতে তার পরিবারের লোকের সাথে আমাকে ইন্ট্রোডিউস করাতে। কথা মতো আমি পৌঁছই রেবেকার বাড়িতে। রেবেকা মেয়েটা ভারী মিষ্টি, সুন্দরীও বটে। সাদা গায়ের রং, মাথায় বাদামি রঙের চুল আর নীল চোখ। গড়ন ছিমছাম হলেও শরীরের মধ্যে একটা আবেদনময়ী ভাব রয়েছে। হালকা গোলাপি রঙের একটা গাউন পরেছে আজকেও, সাথে ম্যাচিং করা হালকা গয়না, আর খোলা চুলে তাকে আজকে একেবারে পরীর মতো লাগছে। রেবেকা আমাকে স্বাগত জানালো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এসো ভেতরে এসো বলেও আমার হাত ধরে আমাকে ভেতরে নিয়ে গেল। সেখানে গিয়ে ও আমাকে ওর গ্র্যান্ডমাদারের সঙ্গে আলাপ করালো। প্রায় 70 থেকে 75 বছর বয়সের একটি বৃদ্ধা, তবে কথাবার্তায় খুব মিষ্টতা রয়েছে। আমি দাঁড়িয়ে ওনার সঙ্গে কথা বলছি, এমন সময় লক্ষ্য করলাম কালকে রাতের সেই ভয়ানকদর্শী বৃদ্ধা মহিলাটিকে। আমি আঁতকে উঠলাম। তারপরে এক পা দু পা করে পিছনে সরতে লাগলাম। রেবেকা আমার হাত দুটো টেনে ধরে আমাকে আটকানোর চেষ্টা করলো। আমি তখন ভয়ে বিস্ময়ে মানসিক ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি যতই রেবেকাকে সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, ও ততই আমার হাত দুটো টেনে ধরে আমাকে আটকানোর অনবরত চেষ্টা করতে লাগলো। তাও আমি থামছি না দেখে অবশেষে আমার কাঁধ ধরে তীব্র ঝাঁকুনি দিয়ে উঁচু স্বরে চেঁচিয়ে উঠে বলল, কি হয়েছেটা কি তোমার থারবার? কেন এরকম করছো তুমি আমার সাথে? তোমার কি আমাদের সম্পর্কটার প্রতি এতটুকু দায়িত্ববোধ নেই? আমি একটু শান্ত হলাম, মাথা নিচু করে রইলাম। রেবেকা আবার বলল, যাকে ওসব এখন বাদ দাও, চলো আমার সাথে, বাবার সাথে তোমার আলাপ করিয়ে দিয়ে চলো। আর প্লিজ ওখানে গিয়ে কিন্তু নিজেকে একটু সংযত রেখো। আমি রেবেকার সাথে গেলাম ওর বাবার সঙ্গে দেখা করতে। রেবেকা ওনার সাথে আমার পরিচয় করিয়ে দিল। উনিও ওনার ডান হাতটা বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য। তবে আমি একটু ইতস্তত বোধ করলাম। আমার ইতস্তত হওয়ার কারণটা একটু অদ্ভুত ছিল। ভদ্রলোককে দেখার পর থেকে আমার বারবার মনে হচ্ছিল যে আমি যেন ওনাকে কোথাও দেখেছি। যদিও একই শহরে থেকে একে অপরকে চেনাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ওনাকে দেখার পর থেকে আমার মনে কেমন যেন একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। আমি কিছুতেই মনে করতে পারলাম না যে কোথায় দেখেছি। তবে ভদ্রলোকের চেহারা খুব সাবলীল, মাঝারি গড়ন, ফর্সা, মুখে চাপ দাড়ি। আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম না দেখে উনিও ওনার হাতটা খানিকটা লজ্জিত বোধ করে সরিয়ে নিলেন। রেবেকা আমার দিকে চোখ বিস্ফারিত করে তাকিয়ে থাকলো। হঠাৎই আমার মনে পড়ে গেল ওই ভদ্রলোকের সাথে আমার প্রথম সাক্ষাতের সময়টা, আর সেটা মনে পড়তেই
মনের মধ্যে আবার নতুন করে একটা ভয় জেঁকে বসল। ভদ্রলোককে আমি গতকাল রাতে দেখেছিলাম পিকম্যানের বাড়িতে। গতকাল অত রাতে ঘোড়ার গাড়িতে ওই মহিলাটির সঙ্গে আমি এই ভদ্রলোককেই দেখেছিলাম। আর সেটা মনে পড়তেই একটা যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো ঝটকা লাগলো আমার। আমি বেরিয়ে চলে গেলাম পার্টি থেকে। এরপর আমার জীবনে নেমে এলো আতঙ্কের কালো ছায়া। রাতে ঘুমোতে পারতাম না। রাতে ঘুমোতে গেলে অদ্ভুত সব স্বপ্ন দেখতাম। আর সব থেকে বেশি দেখতাম পিকম্যানের গ্রেট গ্র্যান্ডমাদারকে। দেখতাম উনি একটা ধারালো কিছু দিয়ে আমাকে মারছে, কুচি কুচি করে কেটে ফেলছে আমার শরীরটাকে। ঘুমের মধ্যে আমি চিৎকার করে উঠতাম। আর তখনই মনে পড়ে যেত পিকম্যানের বলা শেষ কথাটা। তারপর এই ছবিটা দেখার পরে না কেউ রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে না। তুমি যদি আজ রাতে তাকে দেখতে পাও তাহলে আমাকে জানিও যে তাকে কেমন দেখতে। আমি তোমার বর্ণনার সাথে আমার কল্পনায় আঁকা ছবি মিলিয়ে দেখবো মিলছে কিনা। বলবে তো? হ্যাঁ বলবে তো? বলো। মনে হলো পিকম্যান আমার দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি হাসছে। ওর যেন মনের স্বাদ আজ পূরণ হয়েছে। ও এটাই তো চেয়েছিল, আমাকে একা করে দিতে ওর মতো। এলিয়ট, আমি পাগল হয়ে যাচ্ছিলাম দিনের পর দিন। সামান্য একটা ছবি একটা সুস্থ সবল মানুষের এইরকম চেতনা কেড়ে নিতে পারে, সেটা আমার কল্পনারও অতীত ছিল। আর ঠিক এই কারণেই ওকে পূর্বে বিভিন্ন সব বড় বড় আর্ট একাডেমি থেকে বিতাড়িত করা হয়েছিল। ডক্টর রিড, জো মিনট আর রোজওয়ার্থের মতো উশৃঙ্খল বৃদ্ধ মহিলারাও বাধ্য হয়েছিলেন পিকম্যানকে একাডেমি থেকে বিতাড়িত করতে। ডক্টর রিড সবেমাত্র প্যাথোলজি নিয়েছিলেন, তখন তার সাথেও ঠিক এরকমটাই ঘটেছিল। তিনি বলেছিলেন যে পিকম্যান তাকে প্রতি মুহূর্তে তাড়িয়ে বেড়াচ্ছিল এবং তাকে প্রায় শেষের দিকে ভীতু করে তুলেছিল। পিকম্যানের প্রধান শক্তি ছিল মুখ। আমি শুনেছিলাম যে গোয়া নামের একজন শিল্পী ছিলেন যিনি নরকের নিছক বৈশিষ্ট্য এবং অভিব্যক্তি তার ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারতেন। গোয়ারও আগে মধ্যযুগের এমন বহু শিল্পী ছিলেন যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব জ্ঞান রাখতেন এবং সময় মতো সেগুলোকে ক্যানভাসে ফুটিয়ে তুলতেন। ওনাদের মধ্যে চ্যাপ, নটরডেম, মন্ট সেন্ট মিখেলে, গার্গোয়েল এবং কাইমেরা ছিলেন অন্যতম। তবে পিকম্যানের মতো এইরকম জীবন্ত ছবি হয়তো কাউকেই আমি কখনো আঁকতে দেখিনি। তার ছবিগুলোর মধ্যে এমন একটা কিছু থাকতো যেটা সরাসরি মানুষের স্নায়ুর উপর প্রভাব বিস্তার করত এবং মানুষের কল্পনা শক্তিকে আরো বাড়িয়ে তুলত। তবে ঈশ্বরের অশেষ কৃপা যে পিকম্যান যা যা দেখতে পারত সেটা আমাকে কখনো দেখতে হয়নি। এইভাবে কটা দিন আরো আমার আতঙ্কে কাটল। তবে একটা সময়ের পর আমি হঠাৎ করে স্বাভাবিক হয়ে গেছিলাম। আবার আর্ট একাডেমিতেও আবার যাওয়া শুরু করেছিলাম। সেখানে গিয়ে শুনি পিকম্যান নাকি শহর ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কাউকে বলে যায়নি, সুতরাং কেউ ওর কোনো খবরই জানে না। আমি অবশ্য তাতে খুশি হয়েছিলাম আর তাই তাকে খোঁজার কোনো প্রচেষ্টাই করিনি। এরপর আমার জীবনে সবকিছু নর্মাল হয়ে যায়। পুরনো সবকিছু ভুলে আমি নতুন করে জীবনটাকে সাজিয়ে নিই। রেবেকার সাথে আমার বিয়ে হয়, আমাদের একটা পুত্র সন্তানও হয়। আমাদের এই নির্ঝঞ্ঝাট ছোট্ট সংসারে শান্তির কোনো অভাব ছিল না। এইভাবে দেখতে দেখতে কটা বছর কেটে গেল। পিকম্যানের স্মৃতি তখনও আমার মনের আনাচে কানাচে কোথাও নেই। আমি তখন আর্ট একাডেমির অন্যতম একজন ইম্পর্ট্যান্ট মেম্বার। সারা দিনটা কাজের মধ্যে ব্যস্ততায় কাটে, তবে রাতে বাড়ি ফিরে নিজের সমস্ত সময়টা সযত্নে স্ত্রী ও সন্তানের জন্য রাখি। একদিন এই রকমই সন্ধ্যাবেলা একরাশ ক্লান্তি এবং আনন্দ নিয়ে বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরতেই রেবেকা আমাকে জানালো
তোমার একজন বন্ধু এসেছেন বাড়িতে, বলছে নাকি তিনি তোমার অনেক বছর আগেকার বন্ধু। আমার অনেক বছর আগেকার বন্ধু? নাম কিছু বলেছে? না, সেসব তো কিছু বললো না। তুমি ওপরে যাও, উনি ওখানেই রয়েছেন, আমি বসতে বলেছি ওনাকে। আমি তৎক্ষণাৎ উপরে যাই এবং গিয়ে যাকে দেখি তাকে দেখার পর আমার মনের মধ্যে আবার একটা পুরনো ভয় জেগে ওঠে। এত বছর পর দেখলেও এই মুখ আমি কোনো দিন ভুলতে পারবো না। পিকম্যান, সেই পিকম্যান যে আমার জীবনের কতগুলো দিন কেড়ে নিয়েছিল, আজ এত বছর পর কি মতলবে সে আবার ফিরে এলো? আমি কোনো কিছুই ভাবতে পারলাম না, ভাবতে চাইলামও না। শুধু একটা কথাই জানি, যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার স্ত্রী আর সন্তানের ক্ষতি হতে দেব না। পিকম্যান একটি কাউচের উপর বসে আমার ছেলের সাথে খেলছে। আমার দিকে চোখ পড়তেই এক গাল হেসে সেই পরিচিত কণ্ঠে বলে উঠল, তোমার ছেলে খুব গুণী শিল্পী থারবার, ও বড় হয়ে একেবারে তোমার মতন হবে। ওর কথা শুনেই আমার মাথায় খুন চেপে গেল। আমি রেগে গিয়ে খুব স্পষ্টভাবে বললাম, আমার ছেলে আমাকে বুঝতে দাও পিকম্যান, আজ এত বছর পর তুমি কি উদ্দেশ্যে আমার এখানে ফিরে এসেছো? তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, আর কোনো দিন যেন আমার ছেলের আশেপাশে আমি তোমাকে না দেখি। রেবেকা হয়তো আমাকে বাধা দিতে চাইছিল, কিন্তু আমি হাতের ইশারায় ওকে চুপ করতে বললাম। পিকম্যানও একটা কথাও ব্যয় না করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে চলে গেল। ও চলে যেতেই রেবেকা ছেলেকে পাশের ঘরে পাঠিয়ে দিয়ে আমার উপরে ক্ষোভে ফেটে পড়ল। এসব কি ধরনের অসভ্যতা থারবার? তুমি কেন ওনার সাথে এরকম ব্যবহার করলে? আমি কোনো উত্তর দিলাম না। কেন এরকম ব্যবহার করেছি সেই প্রশ্নের উত্তরটা আমি রেবেকাকে বলে বোঝাতে পারবো না। শুধু ওকে এইটুকু বললাম, যেটা করেছি সেটা তোমার, আমার এবং আমাদের সন্তানের ভালোর জন্যই করেছি। কথাটা শুনেই রেবেকা ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদে আমি নিচে নেমে এসে দেখি আমার ছেলে ডাইনিং টেবিলে রাখা কোনো একটা জিনিস খুব মনোযোগ সহকারে দেখছে। কি দেখছে সেটা ভালো করে দেখার জন্য আমি সামনে যেতেই ভয়ে আঁতকে উঠি। আমার ছেলের হাতে এখন সেই ছবিটা রয়েছে, যেটা আজ থেকে 12 বছর আগে আমার জীবনে অভিশাপ ডেকে এনেছিল। কি দেখছোটা কি তুমি? এটা এক্ষুনি রেখে দাও ওটাকে বলছি। আমি চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে রেবেকাও ছুটে আসে এবং এসে ছেলের হাত থেকে ছবিটা নিয়ে নিজেও দেখতে শুরু করে। আমি দুজনের হাত থেকে ছবিটা কেড়ে নিয়ে কোনো রকমে সেটা কাপড়ে মুড়িয়ে বাড়ির বাইরে রেখে আসি আর সবাইকে নিজের ঘরে যেতে বলি। রাতে নিজের ঘরে চলে যাই ঘুমোতে। ঠিক তখন মধ্যরাত। তখন ছেলের চিৎকারে আমার আর রেবেকার ঘুম ভেঙে যায়। তৎক্ষণাৎ আমরা দুজনে ছুটে যাই ওর ঘরের দিকে, আর গিয়ে দেখি বিছানার মধ্যে ঘুমিয়ে ছটফট করছে আমাদের ছোট্ট ছেলেটা। আমরা তাকে কোনো রকমে জোরে জোরে ধাক্কা দিয়ে ডেকে তার ঘুম ভাঙাই। ও জেগে ওঠার পর যে কথাটা আমাদের বলে সেটা শুনে আবার সেই 12 বছরের পুরনো আতঙ্কটা আমার মনের মধ্যে সাড়া দিতে শুরু করে। ও জানায় যে ও একটা বীভৎস ভয়ানক স্বপ্ন দেখেছে। ও দেখেছে একটি ভয়ানকদর্শী অতি বৃদ্ধা মহিলা হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে ওর দিকে তেড়ে আসছে। ও যত পিছনে সরছে মহিলাটি ততই ওর দিকে এক পা করে এগিয়ে আসছে। একটা সময় বৃদ্ধা মহিলাটি তার হাতের ওই ধারালো অস্ত্রটা দিয়ে সোজা আঘাত করে ওর গলায়, আর সেই সময় ভয়ে ও চিৎকার করে ওঠে। আমি সবটা বুঝতে পারি। রেবেকা ওকে আমাদের ঘরে নিয়ে যায়। ওকে কোনো মতেই এখন একা রাখা ঠিক হবে না, কারণ ও ওই ছবিটা দেখে ফেলেছে। আমিও ঘরে চলে যাই, ছেলেকে নিয়ে শুয়ে পড়ি। এরপর ঠিক যখন চোখটা লেগে এসেছে এমন সময় একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। শব্দটা যে ঠিক কিসের সেটা আন্দাজ করতে পারি না। তখন শব্দের উৎস খোঁজার জন্য আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি। এরপর নিচে এসে যা আমি দেখি তাতে আমার পায়ের তলা দিয়ে আস্তে আস্তে মাটি সরে যেতে থাকে।
আমার হৃৎপিণ্ড দিয়ে একটা ঠান্ডা হালকা স্রোত বয়ে যায়। দেখি সেই অতি বৃদ্ধা মহিলা আর তার সাথে আরো কয়েকজন বিভৎস দর্শন লোক বসে সশব্দে কিছু একটা খাচ্ছে। কি খাচ্ছে দেখার জন্য আমি এক পা দুপা করে এগিয়ে গেলাম। কাছে গিয়ে সবটা দেখার পর আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন সবটা গলিয়ে উঠল। আর কিছুই না, ওরা সশব্দে যেটা খাচ্ছে সেটা হলো একটা আস্ত মানুষের মাংস। পরম তৃপ্তিতে সেই মাংসটা মানুষের শরীরটার দেহ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওই প্রাণীগুলো। আমি চিৎকার করে এক লাফে বিছানা ছেড়ে উঠে বসলাম। স্বপ্ন স্বপ্ন দেখছিলাম আমি এতক্ষণ। আবার সেই ভয়ানক স্বপ্ন আমি পুনরায় দেখলাম এত বছর পর। প্রচন্ড রাগ হলো আমার পিকম্যানের উপরে। সবকিছু ওর জন্যই হচ্ছে। ও চায় না আমি ভালো থাকি, তাই ইচ্ছে করে এত বছর পরে আবার ফিরে এসেছে ও। পরের দিন সকালে অভ্যাস মতোই আর্ট একাডেমিতে গেলাম। আগামীকাল আমাদের এক্সিবিশন রয়েছে, আর সেই কারণে কিছু বাছাই করা শিল্পীর ছবি প্রয়োজন। আমি একাডেমিতে পৌঁছে শুনলাম যে একাডেমির বাকি মেম্বাররা সিদ্ধান্ত নিয়েছে পিকম্যানের ছবিগুলোকে এক্সিবিশনে পাঠানোর। তাদের মতে পিকম্যানের চেয়ে ভালো শিল্পী এই শহরে নাকি আর একটিও নেই। কথাটা শুনে আমার মাথা ভীষণ গরম হয়ে গেল। আমার এদের উপর রাগ হলো। এনারা কি পাগল? কেউ জেনে শুনে নিজের বিপদ নিজে ডেকে আনে? পিকম্যানের ছবি যদি এই এতগুলো মানুষ দেখে তাহলে তাদের অবস্থা কি হবে সেটা ভাবতে পারছো এলিয়ট? আমি একাডেমির বাকি মেম্বারদের অনেক বোঝানোর চেষ্টা করলাম পিকম্যানের ছবি এক্সিবিশনে না রাখার জন্য, কিন্তু আমার কথা কেউই শুনল না। অথচ যেভাবেই হোক এই অঘটনটা আমাকে আটকাতেই হবে, না হলে এতগুলো মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠবে। অযথা ওনাদের সাথে বাক্য ব্যয় করে আমার কোনো লাভই নেই। তাই ভেবে আমি সোজা চলে গেলাম সমস্যার উৎস খুঁজতে। এতগুলো বছর পিকম্যান গা ঢাকা দিয়ে থাকলেও সেদিন আমি ওকে ওর অ্যাপার্টমেন্টেই পেয়েছিলাম। আমি সমস্ত ব্যবস্থা করে নিয়ে গেছিলাম সেদিন। ঠিক করেছিলাম গিয়ে সরাসরি পিকম্যানকে বলবো ওর ওই অদ্ভুত সব ছবি নিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূর হতে। আর যদি সেটা না হয় তাহলে তার বিকল্প পদ্ধতিও আমার কাছে ছিল। পকেটে একটা বন্দুক নিয়ে গেছিলাম আমি। উদ্দেশ্য একটাই, পিকম্যানকে যেভাবেই হোক এখান থেকে দূর করা। পিকম্যানের অ্যাপার্টমেন্টে পৌঁছে ওকে সামনে দেখতে পেলাম না, কিন্তু এইটুকু বুঝতে পারলাম যে ও বাড়ির ভেতরেই রয়েছে, কারণ আমি ওর গলার স্বর শুনতে পেয়েছিলাম, যেন কারোর সাথে ও কথা বলছিল। আমি প্রথমবার করাঘাত করলাম, কোনো উত্তর এলো না। দ্বিতীয়বার খুব জোরে পিকম্যানের নাম ধরে করাঘাত করাতে ভেতর থেকে খুব গম্ভীর গলায় পিকম্যান জবাব দেয়, একটু অপেক্ষা করো থারবার, ঠিক সময় মতো আমি তোমাকে ভেতরে ডেকে নেব। ওর ওই কণ্ঠস্বরে এমন কিছু একটা ছিল যেটা আমাকে তৃতীয়বার করাঘাত করা থেকে বিরত রাখল। আমি অপেক্ষা করতে লাগলাম পিকম্যানের দরজা খোলার জন্য। আমি অনবরত পিকম্যানের শব্দ শুনতে থাকলাম, যেন কারোর সাথে কথা বলছে। দরজার ওই পার থেকে আমার কাছে কথাগুলোর অর্থ খুব একটা স্পষ্ট হলো না। আরো একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হলো একটা শব্দ, একটা হাড় কাঁপানো শব্দ। শব্দটা যদি খুব ভালো করে শোনা যায় তাহলে বোঝা যাবে যে কারোর হেঁটে চলে বেড়ানোর শব্দ সেটা। কিন্তু এই রকম ভাবে কে হাঁটা চলা করে? কারণ যে শব্দটা আমি পাচ্ছিলাম সেই রকম শব্দ করে অন্তত কোনো মানুষ হাঁটা চলা করতে পারে না। পিকম্যানের ফিস ফিসিয়ে কথা বলা আর তার সাথে এই শব্দ যেন নিমেষের মধ্যে আশেপাশের পরিবেশটাকে ভয়ঙ্কর করে তুলল। আমার ভয় করতে শুরু করলো ভীষণ। তবে শব্দটা একটা সময় থেমে গেল, আর সাথে সাথে পিকম্যানের কণ্ঠস্বরও থেমে গেল। আমি কান পেতে ভালো করে একবার শোনার চেষ্টা করলাম যে এখনো কিছু শোনা যাচ্ছে কিনা।
সাথে সাথেই পিকম্যান দরজা খুলে বেরিয়ে এলো। আমাকে দেখে পিকম্যান এমন ভাবে স্বাগত জানালো যেন সবকিছু স্বাভাবিকই রয়েছে। কিন্তু আমি তাকে সরাসরি বললাম, তুমি এখান থেকে চলে যাও। তুমি জানো তোমার ছবি অভিশপ্ত, তারপরও কেন তুমি তোমার ছবিগুলোকে এক্সিবিশনে দিতে চাইছো? তোমার জন্য আমার জীবনের শান্তি নষ্ট হচ্ছে। এতটা বলার পর বন্দুকটা সোজা পিকম্যানের মস্তিষ্কের সামনে তাক করে বললাম, তুমি যদি এখান থেকে না যাও তাহলে তুমি আর কখনোই এখান থেকে যাওয়ার মতো অবস্থায় থাকবে না পিকম্যান। পিকম্যান দৌড়ে এসে আমার হাত থেকে বন্দুকটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি সেটা কিছুতেই দিতে রাজি নই। একটা সময় আমাদের দুজনের এই সংঘর্ষ হাতাহাতিতে পরিণত হলো। সুযোগ বুঝে আমি পিকম্যানকে একটা ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলাম। ও ছিটকে পড়ল মেঝেতে, আর সাথে সাথে ঘরে শুরু হলো এক তাণ্ডব লীলা। মাটিতে 2-3 বার খুব জোরে আমি কম্পন অনুভব করলাম, আর তার সঙ্গে সঙ্গে ঘরের সমস্ত জিনিসপত্র হুড়মুড় করে এদিক সেদিক পড়ে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে শুরু হলো একটা অদ্ভুত জান্তব গর্জন। গর্জনটা ক্রমাগত চলতে লাগলো, তবে গর্জনটা যে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার নিচ থেকে আসছে সেটা বুঝতে আমার বাকি রইল না। পিকম্যান মেঝেতে শুয়ে অসম্ভব রকম ছটফট করতে লাগলো। সাথে সাথে পিকম্যানের ঠিক পাশ থেকে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা অদ্ভুত প্রাণী। আমি ভয়ে আঁতকে উঠে প্রায় চিৎকার করে পিছনের দিকে সরে এলাম। প্রাণীটাকে আমি চিনি, এর আগেও সেটাকে আমি খুব কাছ থেকে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না। তারপর লক্ষ্য করলাম প্রাণীটার 4টে চোখ, নাক মুখ বলে প্রায় কিছুই নেই, আর সেই লম্বা জিভ যেটা নাভি পর্যন্ত নেমে এসেছে। আর তারপরেই আমার হঠাৎ করে মনে পড়ে গেল আজ থেকে ঠিক 12 বছর আগে কবরস্থানে বসে দেখা পিকম্যানের সেই ছবির মডেলটার কথা, যেটা দেখে আমি সেই সময় প্রচন্ড শিহরিত হয়ে গিয়েছিলাম। সেই নরকের প্রাণীর ছবি যেটা পিকম্যান তুলির মাধ্যমে নিজের ক্যানভাসে ফুটিয়ে তুলেছিল, সেই প্রাণীটার সাথে এই প্রাণীটার গড়ন হুবহু মিলে যাচ্ছে। প্রাণীটা তার লম্বা জিভটা পিকম্যানের সারা শরীরে একবার বুলিয়ে দিল, তারপর মুখ থেকে আবার সেই জান্তব গর্জনটা বের করতে শুরু করলো। দেখতে দেখতে নিমেষের মধ্যে পিকম্যানকে সঙ্গে করে নিয়ে মাটির ভেতরে প্রবেশ করলো। তার মানে পিকম্যানের বলা একটা কথাও মিথ্যা নয়। সে সত্যিই এমন কিছু দেখতে পেত যেটা আর 5টা সাধারণ মানুষ দেখতে পায় না। আমার ভয়ে গলা শুকিয়ে গেল, তবে একদিকে মনে খানিকটা স্বস্তি পেলাম। যাক, পিকম্যান এখন আর নেই, সুতরাং তার ছবিগুলো আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না। একাডেমিতে সবাইকে জানিয়ে দেব যে পিকম্যান হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে, তাই ওর ছবিগুলো কোনো মতেই এক্সিবিশনে রাখা যাবে না। এবার অন্তত সবকিছু ঠিক হয়ে যাবে। এবার একটু শান্তিতে আমি আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাঁচতে পারবো। রেবেকাকে এই খুশির খবরটা না জানানো পর্যন্ত আমার কিছুতেই শান্তি হচ্ছিল না। কাল রাতে ছেলেকে ওইভাবে অস্থির হতে দেখে ও খুবই ভেঙে পড়েছে। আমি এখনই বাড়ি ফিরে ওকে জানাবো যে আর আমাদের ছেলের কোনো কষ্ট হবে না, সমস্ত কষ্ট থেকে ও মুক্তি পেয়ে যাবে। আমি আনন্দে বাড়ি ফিরি। রেবেকা তখন রান্নাঘরে কিছু একটা রান্না করছিল। ও পিছন ঘুরে দাঁড়িয়ে এক মনে রান্না করছিল। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। রেবেকা, রেবেকা, আর কোনো ভয় নেই, এবার থেকে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। রেবেকা আমার কথায় খুব একটা আনন্দ প্রকাশ করলো না, শুধু উত্তরে আমাকে জানালো, তোমার জন্য আজকে একটা স্পেশাল ডিশ বানিয়েছি, আশা করি তোমার খুব ভালো লাগবে। যাও খেতে বসো, আমি সার্ভ করে দিচ্ছি। রেবেকার কণ্ঠস্বরটা শুনে আমার কেমন যেন একটা অনুভূতি হলো। এরকম অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বর তো ওর গলায় আগে কখনো শুনিনি। জানি না কেন মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল আমার। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আমাদের ছেলে কোথায় রেবেকা?
উত্তরে ও আমাকে হাতের ইশারায় ওভেনটা দেখিয়ে দিল। আমি ওভেনটার কাছে গিয়ে দেখি সেখানে সত্যি স্পেশাল ডিশ রাখা রয়েছে, এমন ডিশ যেটা কখনো কোনো মানুষ খাওয়ার কথা ভাবতেও পারবে না। আমার ছেলের রক্তাক্ত কাটা মাথাটা সেখানে খুব সুন্দর করে রান্না হচ্ছে। চোখ দুটো তখনও খোলা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তোমাকে ঈশ্বরের দোহাই দিয়ে বলছি এলিয়ট, পিকম্যানের ছবিগুলোকে কোনো ছবি বলে বাবার ভুল করো না। ওগুলো কোনো ছবি নয়, ওগুলো সবই নিছক বাস্তব। এতক্ষণ আপনারা শুনছিলেন এইচপি লাভক্রাফটের পিগম্যানস মডেল। গল্প পাঠে ইন্দ্রনীল, অভিনয় ইন্দ্রনীল, অভিক আর সোহিনী। গল্পটি অনুবাদ করেছেন মৌমিতা, প্রচ্ছদে রনি, আবহতে অভিক। কেমন লাগছে আমাদের এই গল্পগুলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আবার আসছি একটা নতুন গল্প নিয়ে। মিস্টেরিয়াস স্টোরি টেলার। সব কিছু জানতে নেই, কিছু অজানায় থাক।